রাধে রাধে। তো চলো আবারও শুরু করবো আমরা মডেল সেট কোশ্চেন পেপার 2। লেখা আছে 1 বাট শুরু হবে 2। ওকে, ঠিক আছে। মডেল কোশ্চেন পেপার 2। চলো প্রথম প্রশ্ন থেকে শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। বলেছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এখন এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে কি বলেছে দেখো। এই যে সূত্রটা এখন বলা হয়েছে কি, যে এই রূপটি চক্রীয় প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে যদি আমি চক্রীয় প্রক্রিয়া নিই, ঠিক আছে, সাইক্লিক প্রসেস, আমি যদি সাইক্লিক প্রসেস নিই বা চক্রীয় প্রক্রিয়া নিই, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে অন্তঃশক্তি বা অভ্যন্তর শক্তির মান কি হয়ে যায়, জিরো। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট লর ইকুয়েশনটা কেমন হয়, ইকুয়েশনটা কেমন চেঞ্জ হয়, ইকুয়েশনটা আমরা কেমনভাবে লিখতে পারবো, জিরো সমান সমান কিউ প্লাস ডাব্লিউ। অর্থাৎ এখান থেকে আর লেখা যায় ডাব্লিউ ইজিক্যাল টু মাইনাস এটা, আর ডাব্লিউ ইজিক্যাল টু মাইনাস কিউ। ঠিক আছে, এইভাবে লেখা যায়। নেক্সট, যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া লিখি, কি লিখি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় অর্থাৎ রুদ্ধতাপীয় যদি প্রক্রিয়া হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় মতলব তাপটা বাধাপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ এখানে কিউটা কি, জিরো। ঠিক আছে, কিউ মানে এখানে তাপের কথা বলা হয়েছে, অর্থাৎ তাহলে ডেল ইউ সমান সমান কি হবে, ডাব্লিউ। ওকে, তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যান্সার আমরা করে নিলাম। নেক্সট, অথবা অরের কোয়েশ্চেন দেখো। অর অর কি কি বলেছে, 27 ডিগ্রি উষ্ণতায় সমুষ্ণ পরবর্তী প্রক্রিয়ায় আয়তন সংকুচিত হলে গ্যাসের উপর সম্পাদিত কার্য, ডাইরেক্ট সূত্র আমরা প্রয়োগ করবো। প্রথম কথা, সূত্র বেশ অঙ্কই আসবে, আহামরি কোনো প্রশ্ন আসবে না এরকম ভাই, অত ঘাবড়ানোর কোনো কিছুই নাই। স্যার জানি যে তোমরা ভালো ট্যালেন্টেড, এত কঠিন প্রশ্ন করবে না। লগ V2/V1, সিবিএসসি বোর্ডের হলে হালুয়া টাইট হয়ে যেত। যাই হোক, দেখো তাহলে আমরা W ইজ ইকুয়াল টু -2.303 এন, অর্থাৎ 2 মোল। দেখো কত মোল বলেছে, 2.5 মোল, 2.5 মোল। আর হলো আমরা নিয়ে নেব 8.314, এবং টেম্পারেচার আমার এখানে 27 রয়েছে, তো 27 প্লাস 273 কেলভিনে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, বুঝতে পারলে, অর্থাৎ 300 কেলভিন হলো। আর আমাদের লগ V2 কত, 5 লিটার ডিভাইডেড বাই 12 লিটার। দেন এটা তোমাদের হাতে, আব তোমারে হাওয়ালে বতন সাথিও, এবার তোমার দরবারে ভাই, এটা ক্যালকুলেট করো, উত্তর বেরিয়ে যাবে বস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি জুলে থাকে বা কিলো জুলে থাকে, এখন যেটা আসতেছে ওটা ধরো 8.314 জুলে নিয়েছি, যেটা আসবে ওটা জুলে আসবে। এখন ওটাকে তুমি 1000 দিয়ে ভাগ করে দিবে, তাহলে ওটা তোমার কিলো জুলে কনভার্ট হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন, 2 নম্বর। এবার বলেছে দুটি যুগের আইইউপিএসি নামকরণ করতে বলেছে, বস করি। ওকে, তাহলে লক্ষ্য করো এখানে দুটো আর কি গ্রুপ রয়েছে। কি গ্রুপ রয়েছে, একটা কিটো গ্রুপ রয়েছে, আর একটা রয়েছে কি গ্রুপ, অ্যালকোহলের গ্রুপ। ঠিক আছে, এখন যেহেতু কিটো গ্রুপের প্রায়োরিটি অ্যালকোহলের গ্রুপের থেকে বেশি, তার জন্য কিটো গ্রুপের থেকে আমরা নাম্বারিংটা শুরু করব। তাহলে নাম্বারিংটা এখান থেকে শুরু হবে 1 2 3 4, তাহলে 3-এ রয়েছে ওইচ অর্থাৎ হাইড্রক্সি গ্রুপ, তাহলে 3 হাইড্রক্সি, তাহলে কি হবে 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি। থ্রি হাইড্রক্সি, কয়টা কার্বন, 4টে কার্বন, তাই তো, কয়টা কার্বন, 4টে কার্বন, মিথ ইথ প্রোপ বিউট। ঠিক আছে, মিথ ইথ প্রোপ বিউট। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তাহলে এখানে কি হবে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমাদের বলতে বলতে ভুল হয়ে গেল, কি বলতো, জিনিসটা এখানে কিটো গ্রুপ না, অ্যালডিহাইডের গ্রুপ আছে, লক্ষ্য করে দেখো, সি ডবল বন্ড ও এইচ। ঠিক আছে, অ্যালডিহাইড, ও অ্যালডিহাইডের একটা প্রায়োরিটি এর থেকে বেশি, তাহলে অ্যালডিহাইডের নামকরণ হিসেবে যদি নিই, 4টে কার্বন, তাহলে 3 হাইড্রক্সি, কয়টা কার্বন, 4টে কার্বন, তো 4টে কার্বনের জন্য কত হয়, মিথ ইথ প্রোপ বিউট। তো বিউট বিউট বিউটটা ন্যাল, অ্যালডিহাইডের জন্য হয় অ্যাল, অ্যালডিহাইডের জন্য কি হয়, এলডি। হাইডের জন্য সাফিক্স হিসেবে আমরা কি ইউজ করি, সাফিক্স হিসেবে কি ইউজ করি, অ্যালক, অ্যালক প্লাস এল, অ্যালক প্লাস
এল প্লাস এল, তো এল কে এখানে কয়টা কার্বন, বিউট, তো বিউট প্লাস এল। মা দরজাটা ঝাঁপ দিয়ে যেত। বি নাম্বার অপশন, এটা গেল আমার এ নাম্বার অপশন, বি নাম্বার অপশন। এরপর যদি আমি এই প্রোডাক্টে আর কি লিখি, তাহলে জিনিসটা কেমন দেখতে হবে, সিএইচ টু ডবল বন্ড সি, ওপরে সিএইচ থ্রি, সিএইচ, ওইচটা আমি নিচে করে দিলাম, তারপরে এদিকে সিএইচ টু অ্যান্ড সিএন, সায়ানাইড অর্থাৎ নাইট্রাইল। এখান থেকে নাম্বারিং হবে কারণ মেন গ্রুপ এটা, 3 নাম্বার, 4 অ্যান্ড দেন 5 বস, ঠিক কিনা? কারণ ডবল বন্ডকে আমাদের কিসে না মানে মেন চেনে নিতে হয়, ঠিক আছে? ওকে, এবার যদি নাম্বারিং করা হয় লক্ষ্য করে দেখো, দেখো 4 নাম্বার গ্রুপে কি রয়েছে, 4 নাম্বারে রয়েছে হলো মিথাইল গ্রুপ, তাই না? আর 3 নাম্বার গ্রুপ রয়েছে হলো হাইড্রক্সি গ্রুপ। হাইড্রক্সি যেহেতু অ্যালফাবেটিক অর্ডারে যদি এইচটা আগে বসে, তাহলে আমরা হাইড্রক্সি আগে লিখবো, ঠিক আছে? কি লিখবো, হাইড্রক্সি লিখবো, 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি, ওকে, 3 হাইড্রক্সি। আর রয়েছে 4 নম্বরে মিথাইল গ্রুপ, 4 মিথাইল, 3 হাইড্রক্সি 4 মিথাইল, কয়টা কার্বন, 5টা, তো হয়ে যাবে পেন্ট। অ্যান্ড 4 নম্বরে রয়েছে ইন, এবং তো উৎপন্ন হবে নাইট্রাইল, ওকে বস, ইন নাইট্রাইল। এরপর গঠন গঠন সংকেত আঁকতে বলছে, সরি সরি, গঠন সংকেত আঁকতে বলেছে। দেখো গঠন সংকেত কি বলেছে, 4 অ্যামিনো, 2 ইথাইল পেন্ট, 2 ইনাল, ঠিক আছে? চলো নিচের দিকে লিখি গঠন সংকেত। কত বলেছে, মিথাইল 4তে আছে অ্যামিনো, 2তে আছে ইথাইল, পেন্ট কয়টা কার্বন, পেন্ট 5টা, তাহলে আমি 5টা কার্বন নিয়ে নিলাম, 3, 4 অ্যান্ড 5। এবং 5 নাম্বার কার্বনটাকেই নিয়ে নিবো আমরা অ্যালডিহাইড, কারণ অ্যালডিহাইডের ব্যাপার আছে বস, এই যে ইনাল আছে, ইনাল, হ্যাঁ, তো হয়ে গেল। এরপর 2 নম্বরে ধরো ইথাইল আছে, তাহলে আমি ইথাইল CH2CH3 নিয়ে নিলাম বস, ঠিক আছে? আর 2 নম্বরে রয়েছে ইন, ইন নিয়ে নিলাম। এবং 3 নম্বরে রয়ে গেছে হয়তো 3 নম্বর, 4 নম্বরে রয়েছে অ্যামিন গ্রুপ, বসিয়ে দিলাম। এরপর তোমরা হাত মিলাও, 3টা হাত, এখানে একটা হাইড্রোজেন, এখানে এর একটা হাইড্রোজেন, এর হাত মিলে গেছে, ওকে ডান, ডান হয়ে গেল। তার মিথাইল সাইক্লোপেন্টেন, মিথাইল সাইক্লোপ্লেন্টেন, মিথাইল সাইক্লোপ্লেন্টেন, মিথাইল, মিথাইল সাইক্লোপেন্টেন, তাই তো, সাইক্লোপেন্টেন, মিথাইল সাইকোপ্লেন মানে পেন্টেন, তো সাইকোপ্লেন্টেন মানে পেন্টেন, প্লেন্টেন বলতেছি, পেন্টেন তো ওকে নিলাম এবং মিথাইল গ্রুপ চিপকিয়ে দিলাম, বস হয়ে গেল না। নেক্সট, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সঙ্গে 1 বিউটান সাদা অদক্ষেপ দেয়, অর্থাৎ সিলভারের অদক্ষেপ পড়ে, বা 2 বিউটাডিন দেয় না। আচ্ছা ঠিক আছে, চল করা এক। দেখো বস, আমরা যদি এখন 1 বিউটাইনের কথা বলি, ঠিক আছে, 1 বিউটানের কথা বলি, তার স্ট্রাকচারটা কেমন হবে, CH3, CH2, সি, ট্রিপল বন্ড, CH। এবার লক্ষ্য করার বিষয় হলো, এই যে ট্রিপল বন্ড রয়েছে, এই ট্রিপল বন্ডের একটি কার্বনে রয়েছে একটা হাইড্রোজেন, আর এই হাইড্রোজেন উপস্থিতির কারণেই এই যে Cl রিয়াকশনটা করতে পারে এক কথায়। তাহলে আমরা কি লিখবো, লিখবো যে ত্রিবন্ধন, ত্রিবন্ধনে যুক্ত, ত্রিবন্ধনে যুক্ত কার্বনের সঙ্গে, ত্রিবন্ধনে যুক্ত কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকায়, হাইড্রোজেন থাকায় কি হয়, হাইড্রোজেন থাকায় তা অ্যামোনিয়া যুক্ত, তা অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট অর্থাৎ টোলেন্স বিকারক, এটাকে টোলেন্স বিকারকও বলে বাই দ্য ওয়ে। সিলভার নাইট্রেটে যুক্ত, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়ায়, সঙ্গে বিক্রিয়ায়, সঙ্গে বিক্রিয়ায়, সঙ্গে বিক্রিয়ায় সিলভারের অদক্ষেপ দেয়, শুধুমাত্র এটার জন্য সিলভারের অদক্ষেপ দেয়, অর্থাৎ সিলভারের অদক্ষেপ দেয়, ওকে। কিন্তু 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 বাট পরের যদি আমি বলি 2 বিউটাডাইনের কথা বলি, কার কথা বলি, 2 বিউটাডাইনের কথা বলি, 2 বিউটাডাইন। এই 2 বিউটাডাইনের ক্ষেত্রে কি হয় বলতো, CH3, সি ট্রিপল বন্ড, CH3, এখানে কোনো হাইড্রোজেনই থাকে না, নো হাইড্রোজেন, নো হাইড্রোজেন,
तो फिर नो रिएक्शन, है ना। চলো নেক্সট, এবার পার্টটাতে যাই আমরা। বলছে রসায়ন করে অ্যাসিটিলিন দুর্গন্ধযুক্ত হওয়ার কারণ কি। এটার উপর আমরা একটা এক্সপেরিমেন্টও করেছি শর্টসে, হ্যাঁ, তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে শর্টসের, দেখবে শর্টসের মধ্যে একটা এটা এক্সপেরিমেন্টও আছে যে অ্যাসিটিলিন খুবই দুর্গন্ধযুক্ত এবং খুবই খতরনাক হয়, ফ্লেমেবল হয়। ঠিক আছে, তোমার বাড়িতে চেষ্টা করতে যেও না, বাট আমি এখানে চেষ্টা করেছি, তোমরা দেখতে পারো। ক্যালসিয়াম কার্বাইডকে যখনই জলের সাথে রিয়াকশন করানো হয় না, এই ক্যালসিয়াম কার্বাইডটাই দুর্গন্ধযুক্ত, যার জন্যই আর কি যখন অ্যাসিটিলিন উৎপন্ন হয়, ঠিক আছে, ওর গন্ধটাও আমরা দুর্গন্ধযুক্তই পাই। যখন জলের সাথে রিয়াকশন হয় তখন উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং আমাদের প্রিয় অ্যাসিটিলিন গ্যাস সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। তার জন্য আমাদেরকে দুই ইউনিট জল নিতে লাগে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। নেক্সট 3 নম্বর পেজে যায়। বলছে প্রোপিনের সঙ্গে ওজোন পরবর্তীতে জিঙ্ক এবং H2 এর বিক্রিয়া কি উৎপন্ন হয়। দেখো, প্রোপিনের সংকেত হলো CH3 CH ডবল বন্ড CH2। এখন এর মধ্যে যদি আমরা O3 ওজোন অর্থাৎ ওজোনোলাইসিস করব, ওজোনোলাইসিস, তো ওজোনোলাইসিসে প্রথমে কি হয়, ওজোনাইট ফর্মেশন হয়। কি হয়, ওজোনাইট ফর্মেশন হয়, ওজোনাইট গঠন হয়। ওজোনাইট গঠন কেমন হয়, একদম জিনিসটা দেখতে এমন হয়, তাই তো, বাড়ির মতো দেখতে হয়, এরকম বাড়ির মতো তোমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, আমি বাড়ির মতো তৈরি করি কার কার মাঝে, এই ডবল বন্ডের মাঝে। তো কার্বন অক্সিজেন কার্বন অক্সিজেন কার্বন, সরি অক্সিজেন কার্বন। এবার দেখো, এই কার্বনে দুটো হাইড্রোজেন আছে, দিয়ে দিলাম দুটো হাইড্রোজেন, এবং এই কার্বনে একটা হাতে একটা হাইড্রোজেন আর একটা হাতে CH3 গ্রুপ আছে, কই বাদ নেই, দিয়ে দাও, দিয়ে দিলাম। এরপর যদি আমি এর মধ্যে জিঙ্ক দিয়ে দিই এবং H2O দিয়ে দিই, তাহলে কি হবে, এবার জিঙ্ক আর মানে H2Oটা কি করবে, টাকার মতো কাজ করবে। অর্থাৎ এবার ঘর বাড়ি দুই ভাইয়ের মধ্যে লাগবে যুদ্ধ, বলে আমি এই জমি নিব, আমি এই জমি নিব। তার কারণ উৎপন্ন হলো অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড এবং ফর্মালডিহাইড। ওকে বস, তো ওটা উৎপন্ন হলো। নেক্সট মার্কোনিকফ রুল, মার্কোনিকফ রুল কি বলেছে, কোন ক্রিয়া কৌশলের মাধ্যমে চলে। দেখো, মার্কোনিকফ যে সূত্র, মার্কোনিকফ মার্কোনিকফ কফ, ঠিক আছে, সরি, মার্কোনিকফ যে সূত্র, সেই সূত্রটা চলে হলো তোমার ইএএন, অর্থাৎ ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ইএআর, সরি, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনের উপর, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনের উপর। ওকে বস, বাংলায় যদি বলি হয় তোমার ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, ওকে। এরপর যদি আমি অ্যান্টি মার্কোনিকফ রুলের কথা বলি, অ্যান্টি মার্কোনিকফ রুল, অ্যান্টি মার্কোনিকফ রুল, অ্যান্টি মার্কোনিকফ রুল কার উপর চলে, মুক্তমূলক। ঠিক আছে, মুক্তমূলকের উপর নির্ভর করে, কার উপর, মুক্তমূলক সংযোজনের উপর। ঠিক আছে বস, মুক্তমূলক সংযোজন, মুক্তমূলক বিক্রিয়া। ঠিক আছে, নেক্সট, অম্লবৃষ্টির জন্য দায়ী দুটি উপায় উল্লেখ করো। নিয়ন্ত্রণ, আচ্ছা নিয়ন্ত্রণ, তাহলে গাড়ি ঘোড়ার থেকে শুরু করে যে সমস্ত কলকারখানা থেকে আর কি বায়ু দূষণ বেশি হয় তা কমানোর চেষ্টা করবে। মেন কথা, এটা লাস্ট চ্যাপ্টারে পেয়ে যাবে, ভালো করে দেখে নিবে বস। এখান থেকে কোশ্চেন আসা অনিবার্য, আসবে, সোজা আসবে, তোমার লিখতে পারবে। 4 নম্বর পেজ, দেখো কি বলেছে, লাসাতেলের নীতি। এই যে লাসাতেলের নীতি, সাম্যাবস্থায় কোনো বিক্রিয়া সিস্টেমের সাম্যাবস্থা নিয়ন্ত্রণের কিছু শর্ত আছে, যেমন চাপ, উষ্ণতা, গাঢ়ত্ব। এর একটাও যদি পরিবর্তন হয় তাহলে সিস্টেমটা এমনভাবে পরিবর্তন হবে যাতে কি ওই পরিবর্তনজনিত প্রভাব যতদূর পর্যন্ত হয় প্রশমিত হয়। অর্থাৎ ধরো ধরো ঘরে ঘরে আছো তুমি, ঠিক আছে, এবার তোমাকে ধরো তোমার মা বলে গেছে পড়াশোনা করতে, যাবে পড়াশোনা কর। এবার তোমার মা চলে গেছে ধরো বাইরে একটু ঘুরতে, তুমি কি করলা, পড়াশোনা বাদ দিয়ে তুমি টিভি দেখতে শুরু করলা। হঠাৎ করে কি করলো, তোমার মাটা ঢুকে চলে গেলো তোমার ঘরে। এখন হঠাৎ করে তুমি টিভি বন্ধ করে, রিমোটটা ছিল তোমার হলো ডান দিকে, তুমি দিয়ে দিলা বাঁ দিকে, এবং মা তোমার ধরে নিল। এবার তুমি যেভাবে হোক তুমি চেষ্টা করবে কিনা,
তোমার মাকে বোঝানো ভুলভাল, না 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 ওটা হয়নি, মানে পড়তেছিলাম। ঠিক তেমনই সাম্যাবস্থায় ধরো কোন একটা বিক্রিয়া চলতেছে, কোন একটা জিনিস পরিবর্তন হলো, বিক্রিয়াটা এমনভাবে পরিবর্তন হবে যাতে যাই চেঞ্জ হোক ওটা আস্তে আস্তে যাই হোক যতটুকু সম্ভব প্রশমিত করা যায়, ঠিক আছে ওটাই। নেক্সট, তাপমাত্রা হ্রাসের প্রভাব। দেখো হ্যাঁ দাদা কে? দেখো এখানে ছেড়েছিলাম যে কি আমরা লাসা তেলের নীতি দেখলাম এবং উষ্ণতা হ্রাস তাপমাত্রা হ্রাস করলে কি প্রভাব পড়ে, দেখো এখানে লেখা আছে। নেক্সট, পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন কি বলেছে যে Na2O4 এবং 2Na2 এবং Na2O4 এর বিয়োজন মাত্রা আলফা হলে মোট মোল সংখ্যা কত হবে, তাই তো? চলো এখানে এখানে করি। Na2O4 থেকে আমরা বানালাম ধরো 2NO2, ঠিক আছে, 2NO2। এবার ধরো যখন টি ইজ ইকাল টু 0 টাইমে, যখন রিয়াকশন শুরুই হয়নি, অর্থাৎ NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়নি, তখন ধরো এদের চাপ মানে এদের বিয়োজন মাত্রা কত ছিল, এর ধরো 1 ছিল এবং এর 0। এবার টি ইজ ইকুয়াল টু ইকুইলিব্রিয়াম, অর্থাৎ যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল, ঠিক আছে, তখন এর কিছুটা পরিমাণ ক্ষয়প্রাপ্ত হলো এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, কিছুটা পরিমাণ বিয়োজন মাত্রা হলো, সেটা হলো আলফা দিয়ে দিয়েছে দেখো, অর্থাৎ 1 মাইনাস আলফা, আর উৎপন্ন হলো আলফা কত, কিন্তু সামনে 2 রয়েছে তো 2 আলফা। তাহলে মোল সংখ্যা, মোট মোল সংখ্যা কত, মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা কত হবে, দুটার আর কি বিক্রিয়ত পদার্থের মোল সংখ্যা যোগ করে দেবো, 2 আলফা প্লাস 1 মাইনাস আলফা, অর্থাৎ 2 আলফা প্লাস 1 মাইনাস আলফা ইজ ইকাল টু 1 প্লাস আলফা। ওকে, নেক্সট দেখো কি বলেছে, অসল্টের যে লঘুতার সূত্র রয়েছে তার মাধ্যমে বর্গমূলের সমাপ্তিকরণ অর্থাৎ গারত্বের এবং আয়তন বর্গের সমানুপাতিক তা আর কি দেখাতে বলেছে, ঠিক আছে। দেখো তো প্রথমে আমরা একটা রিয়াকশন নিলাম এ বি থেকে এ প্লাস এবং বি মাইনাস, যখন প্রারম্ভিক গারত্ব টি ইজিক্যাল টু 0 তখন তার কিছুটা কনসেন্ট্রেশন ছিল, এটা তো উৎপন্ন হয়নি, এদের কনসেন্ট্রেশন 0। তো সাম্য অবস্থায় যখন চলে আসলাম তখন এখান থেকে কিছুটা পরিমাণ কি ক্ষয়প্রাপ্ত হলো, অর্থাৎ বিয়োজিত হলো, আয়নিত হলো, সেটা হলো সি আলফা। এটা হবে কি, এটাও সি আলফা, এটাও সি আলফা, কিছু যদি থাকতো তাহলে 2 দিয়ে বা 1 দিয়ে গুণ করতাম, কিছু নাই তার কিছু নাই। এরপর সামুদ্রপকের সূত্র কি, বিক্রিয় পদার্থের গারত্ব আর বিক্রিয় পদার্থের গারত্ব, এবং বিক্রিয় পদার্থের গারত্ব আসলে আলফা সি এবং সি মাইনাস 1 আলফা, এখান থেকে আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, ঠিক আছে। যেহেতু মৃদু অ্যাসিডের কথা বলি তাহলে 1 মাইনাস আলফাটাকে প্রায় 1 হিসেবে ধরতে পারি, তাহলে কে ইজ ইকাল টু আলফা স্কোয়ার সি হয়ে গেল। এখান থেকে প্রমাণিত হলো যে কি গারত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে গেল, কি গারত্বের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখে নিও পরের পার্টটা এখানে দেওয়া আছে, 1 নম্বর আর 2 নম্বর, ঠিক আছে, কঠিন না, সহজই আছে। নেক্সট, বোরাক্সের কোয়েশ্চেন একটা বলেছে, বোরাক্সের জলীয় দ্রবণ ফিনোলিফথিলিন অ্যাড করলে কি হয় ভাই, তাই না? দেখো আমরা জানি বোরাক্সের সলিউশনটা কেন হয়, Na2B4O7, হ্যাঁ তো। এবার এই Na2B4O7 এটা তৈরি হয় কখন, প্রস্তুত হয়, প্রস্তুত হয় কখন বলতো, যখন আর কি মানে তীব্র যখন ক্ষার, অর্থাৎ তীব্র ক্ষার বলতে কোন ক্ষার, তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH ও মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, অ্যাসিডিক অ্যাসিড তো না, অ্যাসিডিক অ্যাসিড তো না, বোরিক অ্যাসিড, মৃদু অ্যাসিড বোরিক অ্যাসিডের, বোরিক অ্যাসিডের সংযত লবণ, অর্থাৎ যখন আর কি তীব্র ক্ষার NaOH এবং মৃদু অ্যাসিড বোরিক অ্যাসিড রিয়াক্ট করে তখন আমাদের আমাদের সামনে আসে বোরাক্স, ঠিক আছে, তখন আমাদের সামনে আসে বোরাক্স। অর্থাৎ সুতরাং জলীয় দ্রবণে যখন আর কি জলীয় দ্রবণে জলীয় দ্রবণে জলীয় দ্রবণে যেটা আর কি পাওয়ারফুল, কোনটা পাওয়ারফুল, তীব্র ক্ষার অর্থাৎ NaOH। তো জলীয় দ্রবণ যখন আমরা Na2B4 অর্থাৎ বোরাক্সকে Na2B4O7 বোরাক্সকে জলীয় দ্রবণ Na2কে দ্রবীভূত করব তখন কোন ধর্মটা সামনে আসবে, স্বাভাবিক ব্যাপার যে পাওয়ারফুল ধর্ম অর্থাৎ ক্ষার ধর্ম দ্রবীভূত করলে ক্ষারীয় ধর্ম, ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে। আর আমরা জানি ফেনলফথ্যালিন হলো একটা বর্ণ নির্দেশক, আর ফেনলফথ্যালিন কার সাথে রিঅ্যাকশন করে,
ফেনolphthalein কার সাথে রিঅ্যাকশন করে? ক্ষারের সাথে। আর ক্ষারের সাথে রিঅ্যাকশন করে কি উৎপন্ন করে? এরা কি করে? বেগুনি বর্ণ উৎপন্ন করে। তার জন্যই বোরাক্সের জলীয় দ্রব্যে যখনই ফেনolphthalein অ্যাড করা হয় তখনই বেগুনি বর্ণ পাওয়া যায়। ঠিক আছে? ওকে, নেক্সট কি বলেছে? অ্যাসিডিক অ্যাসিডের NaOH এর দ্বারা টাইট্রেশন করলে প্রশমন বিন্দুতে পিএইচ এর মান কত? তাহলে আগে টাইট্রেশনের করার আগে আমরা সল্ট আগে বের করে নিই। দেখো, সল্ট আগে বের করে নিই। সল্টটা কি ছিল? কোন কোন অ্যাসিডিক অ্যাসিড নিয়েছে এবং NaOH নেওয়া হয়েছে। দেখো, অ্যাসিডিক অ্যাসিড আর NaOH এর তৎপরতায় যে সল্টটা উৎপন্ন হয়, কি যে সল্টটা উৎপন্ন হয় সেই সল্টের গাঢ়ত্ব যে কনসেন্ট্রেশন হয় 0.1 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 0.05 হয়ে গেল আমাদের। এরপর আমরা পিএইচ বের করব। পিএইচ বের করার সূত্র হলো পিএইচ অফ হাফ অফ পিকেএ মাইনাস লগ সি, হাফ অফ লগ সি। তো পিকে ভ্যালু অর্থাৎ কে এ, ঠিক আছে, তার ভ্যালু দেওয়া হয়েছে লগ অফ 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মাইনাস হাফ অফ লগ সি, সি এর মান 0.05। এবার তো তোমরা তো খুব চালাক, মানে ট্যালেন্টেড, এখন ক্যালকুলেট করে নাও ক্যালকুলেটরে বসে, বস হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, একটি মৌলের জারণ সংখ্যা ধনাত্মক হয় এবং ঋণাত্মক হয়, সেটা হাইড্রোজেনেরই সম্ভব। দেখো, হাইড্রোজেন H2O তে হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় কত? H2O তে হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় কত হবে? বলো বলো বলো। হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। এবং যদি আমি নিই আর কি কোনো মেটাল হাইড্রাইড অর্থাৎ সোডিয়াম হাইড্রাইড নিয়ে নিই, এই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা হয়ে যাবে -1। ঠিক আছে, নেক্সট, জারণ সংখ্যা বৃদ্ধিতে আমাদের এটার কি করতে হবে? সমতাবেদন করতে হবে। কোই বাত নেই, আমরা লিখে নিই রিঅ্যাকশনটাকে, তারপর আমরা করে নেব। দেখো, NaNO3 তার সাথে রয়েছে হলো জিঙ্ক এবং রয়েছে হলো NaOH। যখন রিঅ্যাকশন করে উৎপন্ন হয় অ্যামোনিয়া, Na2, জিঙ্ক অক্সাইড এবং তোমার H2। এরপর কি করব? জারণ সংখ্যা দেখো, জিঙ্কের জারণ সংখ্যা 0। এই জিঙ্ক থেকে এখানকার যদি জিঙ্কের জারণ সংখ্যা দেখতে যাই, জিঙ্কের জারণ সংখ্যা এখানে +2 আছে। এখানে নাইট্রোজেনের যদি জারণ সংখ্যা দেখা যায়, এখানে নাইট্রোজেনে +5। আর এখান থেকে আমরা যদি অ্যামোনিয়াতে যাই তাহলে এখানে জারণ সংখ্যা কত হবে? -3। তাহলে এখান থেকে বুঝতেই পারছি জারণ সংখ্যা বৃদ্ধি কোথায় হলো। লিখে নেব জারণ সংখ্যা বৃদ্ধি। জারণ সংখ্যা বৃদ্ধি কোথায় বৃদ্ধি পেলো দেখতে পাচ্ছ তোমরা, 0 থেকে 2, অর্থাৎ অন্তিম মাইনাস প্রাথমিক করে আমরা 2 পেয়ে গেলাম। কার জন্য? জিঙ্কের জন্য। ওকে বস, নেক্সট, জারণ সংখ্যা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। কোথায় দেখতে পাচ্ছ? 5 থেকে -3 হয়ে গেল। তাহলে 5 মাইনাস -3, তাহলে হয়ে গেল আমাদের 8। কার জন্য? NaNO3 অর্থাৎ নাইট্রোজেনের জন্য। এবার যদি আমরা আর কি এটার অনুপাত করি NaNO3, তাহলে জিনিসটা কেমন হবে? 2:8। কাট করি যদি আমি, তাহলে 1:4। তাহলে জিঙ্কের যে প্রোডাক্টের 4 দিয়ে এবং নাইট্রোজেন কম্পাউন্ডকে কি 1 দিয়ে আমরা আস্তে আস্তে এখন গুণ করতে শুরু করে দেবো। ওকে বস, চলো। তো জিঙ্ক যেখানে আছে সেটাকে আমরা কি দিয়ে গুণ করবো? 4 দিয়ে গুণ করবো। কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে গুণ করবো। তাহলে জিঙ্ক আছে এখানে, জিঙ্ক আমি 4 দিয়ে দিলাম গুণ করে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপর কি করব? NaNO3 কে 1 দিয়ে গুণ করবো, Na থেকে 1 দিয়ে গুণ করলাম, এখানে Na, তাহলে এটাও, তা নাইট্রোজেন এখানেও 1, আর এখানে আছে জিঙ্ক, তো এটাকেও আমরা কি দিয়ে গুণ করবো? 4 দিয়ে গুণ করে দেবো। আর এরপর এত পর্যন্ত যদি করো, এত পর্যন্ত করলেও কোনো অসুবিধা নেই, বাট সমতাবিবেচন করার জন্য এখানে NaOH এর জায়গায় আমাদের নিতে হবে 7 অণু NaOH এবং এই জলের জায়গায় নিতে হবে আমাদের 2 অণু ওয়াটার। খালি এটাই জাস্ট তোমাকে মনে রাখতে হবে বস। ঠিক আছে, নেক্সট 6 নম্বর পেজ, CrO5 এবং H2SO5 এর জারণ সংখ্যা। দেখো, CrO5 এর যদি স্ট্রাকচার আঁকানো হয় তাহলে বাটারফ্লাই স্ট্রাকচার হবে। এর জারণ সংখ্যা হয় +6। কিভাবে? দেখো, -2 ইন্টু 1 এই অক্সিজেনের জন্য, প্লাস ক্রোমিয়ামের জন্য নিলাম x, আর 4 ইন্টু -1 এইটা কেন? অক্সিজেনের যে বন্ডটা, অক্সিজেন আবদ্ধ যে বন্ধন আছে তার জন্য, ইজ ইকুয়াল টু 0। তো x ইজ ইকুয়াল টু আসবে তোমার +6। ঠিক আছে, নেক্সট যদি নিই আমি H2SO5, তার জন্য স্ট্রাকচারটা কুছ এমন হবে, OOH, আর একটা আসবে হলো শুধু OH। ওকে বস, এরপর দেখো 2 ইন্টু +1 কেন? হাইড্রোজেনের জন্য বস।
ঠিক আছে, প্লাস এরপর কি নিয়ে নেবো এক্স, কার সালফারের জন্য, ঠিক আছে। তারপর আমরা নিয়ে নিব কার জন্য 2 × -1, এটা কিসের জন্য, অক্সিজেন অক্সিজেন যে আবদ্ধ হয়ে আছে সেই সেই বন্ডের জন্য, ঠিক আছে। তারপর আমরা নিয়ে নিব 3 × -2, অক্সিজেনের জন্য, বাদ বাকি অক্সিজেনের জন্য, বাদ বাকি অক্সিজেনের জন্য ইজ ইকুয়াল টু 0। তো এক্স হয়ে যাবে তোমার সম্ভবত কত, 6 হয়ে যাবে, দেখেও। তো -2 - 2 4 5 6, 6 হয়ে গেল। এরপর আয়ন ইলেকট্রন পদ্ধতির মাধ্যমে এর ইলেকট্রন বিন্যাস করতে বলেছে, চলো করা যাক। এটা মানে কতবার যে এসেছে হিসাব নেই, এটা বহুত বার এসেছে, কই বাদ নেই করি। SO3 2 এটা হলো জারণ অধবিক্রিয়া, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, কয়টা ইলেকট্রন, 2 ইলেকট্রন, ওকে বস। তারপর নিচে আমরা নিয়ে নিব MnO4 কে, কাকে, MnO4 কে, MnO4 তো MnO4 থেকে উৎপন্ন হচ্ছে Mn3+। এখানে 4টে অক্সিজেন, তো আমি নিয়ে নিব 4 অণু জল, আর 4-এর দ্বিগুণ নিয়ে নিব আমরা এখানে 8টা H+। তো 8 থেকে হয়ে গেল একটা মাইনাস বিয়োগ 1, তো 7, 7 থেকে এখান থেকে 3টে মাইনাস বিয়োগ, তো হয়ে গেল 5। তাহলে কয়টা ইলেকট্রন বসাবো, 5টা ইলেকট্রন বসাই দেবো এখানে, ওকে বস, বসিয়ে দিলাম। এবার দেখার মতো জিনিস কি, ফার্স্ট ইকুয়েশনকে আমরা 5 দিয়ে গুণ করবো, সেকেন্ড ইকুয়েশনকে আমরা 2 দিয়ে গুণ করবো, কেন, কারণ ফার্স্ট ইকুয়েশন ইলেকট্রন সংখ্যা 2টো, সেকেন্ড ইকুয়েশন ইলেকট্রন সংখ্যা 5টা। ইলেকট্রন আমাদের যদি সেম করতে হয় তার জন্য আমরা কি করে 5 উপরে এবং নিচে 2 দিয়ে গুণ করতে হয়, যার কারণে ইকুয়েশনটা এমন কিছু দেখতে হবে, SO2 মাইনাস প্লাস 2Mn O4 প্লাস 8 থেকে হয়ে যাবে 16H প্লাস 5SO2 প্লাস 2Mn প্লাস 3 প্লাস 8H2O, ওকে। চলো নেক্সট, বেঞ্জিন বলয় থেকে কিভাবে অপসারণ করবো সালফিউরিক অ্যাসিড, নাইট্রেশন এবং ক্লোরিনেশন, কই বাত নেই, চলো করা যাক। ধরো বেঞ্জিনের মধ্যে রয়েছে হলো তোমার SO3H, সালফোনিক অ্যাসিড, ওকে। এই সালফোনিক অ্যাসিডকে কিছু না, আমরা শুধুমাত্র লঘু HCl নিব এবং প্রচুর পরিমাণে হিট দিতে হবে বস, স্টিম করতে হবে এবং তার সাথে সাথে পাতনও করবো, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো বেঞ্জিন। নেক্সট কি বলেছে, একটা বেঞ্জিনের উপরে আছে NO2 গ্রুপ অর্থাৎ নাইট্রোবেঞ্জিন, এই নাইট্রোবেঞ্জিনের উপর আমি দিয়ে দিব হলো কি বলতো, প্রথমে দিয়ে দিব আমরা SnHCl দিয়ে দেবো, যার কারণে উৎপন্ন হবে অ্যানিলিন। আর এই অ্যানিলের উপর যদি আমি দিয়ে দিই তোমার লঘু Na2 আর HCl আর 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে উৎপন্ন হবে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, উৎপন্ন হবে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আর এই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের উপর যদি জল দিয়ে দাও তাহলে উৎপন্ন হবে ফেনল, বাট ফেনল বানাতে হবে না, আমাদের অপসারণ করতে হবে, তার জন্য নিয়ে নেব C2H5 অর্থাৎ ইথানল নিয়ে নেব, তাহলে আমরা পেয়ে যাব ডাইরেক্ট বেঞ্জিন। নেক্সট কি বলেছে, কার অপসারণ, ক্লোরিনের অপসারণ, অর্থাৎ ক্লোরোবেঞ্জিন থেকে ক্লোরিন অপসারণ করতে হবে, কই বাদ নেই। প্রথমে নিয়ে নেব আমরা Mg, ইথার দ্রাবকের তৎপরতায়, যার কারণে উৎপন্ন হয় RMgX, অর্থাৎ আর নিলাম MgCl। এরপর নিয়ে নেবো আমরা সামথিং ওয়াটার, তাহলে হয়ে যাবে আমাদের ফেনল মানে বেঞ্জিন, ঠিক আছে। নেক্সট কি বলেছে, বলছে প্রোপিনের সাথে HBr এর রিয়াকশন মাস্টার্ড গ্যাস, ঠিক আছে, প্রোপিনের সাথে HBr এর রিয়াকশন। দেখো প্রোপিন হলো CH3CH ডবল বন্ড CH2, প্রোপিন, এর সাথে আমরা HBr এর রিয়াকশন করাবো, ঠিক আছে। এইচটা হয় পজিটিভ এবং বিআরটা হয় নেগেটিভ, ঠিক আছে। এবার এটার দুটো প্রবণতা আছে, দুটো প্রবণতা মতলব দুটো চান্স আছে, এখানে দুটো কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে, ঠিক আছে। আমি দুটোই লিখছি, ধরো যদি এমন একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় CH পজিটিভ CH2, আরেকটা প্রবণতা আছে যে CH3 CH2 CH3 CH2 প্লাস। এবার কথাটা হলো এটা মোর স্টেবল, কারণ এখানে আলফা হাইড্রোজেনের পরিমাণ বেশি, তাই এই হলো পরবর্তী Br মাইনাসের সাথে রিয়াক্ট করে মুখ্য প্রোডাক্ট অর্থাৎ CH3 CH CH2 কি উৎপন্ন Br উৎপন্ন করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম।
বুঝতে পারলে? এখন এই কার্বনের হাতটা মিলেছে, এখানে কার্বনের CH3 করে দেবো, তাহলে কার্বনের হাতটা মিলে যাবে। ওকে বস। এরপর আমাদের কি বলেছে, মাস্টার্ড গ্যাস, তাই তো? মাস্টার্ড গ্যাস কীভাবে উৎপন্ন হয়? মাস্টার্ড গ্যাস হলো আমাদের প্রয়োজন হবে ইথিলিন, আর এই ইথিলিনের উপর যদি আমরা H2Cl2 দিয়ে দিই, তাহলে প্রথমের অংশটা আর কি Cl CH2 হোল 2 S CH2 হোল 2 Cl, এই মাস্টার্ড গ্যাস প্রস্তুত হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো দেওয়া আছে যে ইথিলিনের ওপর যদি আমরা আর কি বায়ারের বিকারক অর্থাৎ ক্ষারীয় KMnO4 দেওয়া আছে, দেখো বায়ারের বিকারক বা KMnO4 একই ব্যাপার, ঠিক আছে? যদি দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হবে, CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানে একটা OH, ঠিক আছে? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যার নাম আমরা ইথিলিন গ্লাইকল দিই। কি দিই? ইথিলিন গ্লাইকল, ইথিলিন ইথিলিন গ্লাইকল। নেক্সট 7 নম্বর পেজ, দেখো কি বলেছে, প্রোপিনের সাথে HBr, মুখ্য যত পদার্থ 2 ব্রোমিন, হ্যাঁ এটা করলাম, এটাও করলাম, এটাও করলাম। নেক্সট এটা বলেছে CH3C ট্রিপল বন্ড CH থেকে মেসিটিলিন বানাবো। কিভাবে বানাবো? 3 নেব এবং কপার নল 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে আমাদের হাতে রয়ে যাবে হলো মেসিটিলিন, CH3 and CH3। কিভাবে প্রোপাইনকে আমরা অ্যাসিটোনে কনভার্ট করব, ঠিক আছে? কিভাবে আমরা প্রোপাইনকে অ্যাসিটোনে কনভার্ট করব? তো প্রোপাইনের সংকেত আমরা নিই আগে। তো প্রোপাইন হলো তোমার প্রোপিন না, তাহলে এখানে আমার ট্রিপল বন্ড নিতে হবে, ট্রিপল বন্ড CH। এরপর কি করতে হবে, জল যোজন করব। কি করব? জল যোজনের জন্য কি অংশগ্রহণ করে অনুঘটক হিসেবে কি নেওয়া হয়? অনুঘটক হিসেবে নেওয়া হয় 20% H2SO4, 1% HgSO4, ঠিক আছে? যার কারণে এখানে কি হবে, জল যোজন হবে, CH3C ডবল বন্ড CH, ঠিক আছে? যে কার্বন হাইড্রোজেন সংখ্যা কম সেখানে OH, এবং যে কার্বন হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে H, ঠিক আছে? কি হবে, আর Hটা আমাকে কি করতে হবে, একটু ভালো করে লিখতে হবে, কারণ এখানে হবে টোটোমারিজম, কারণ একটা আনস্টেবল, এটা একটা কম্পাউন্ড। ওকে বস, তাহলে কি হবে, টোটোমারিজম হবে, ডবল বন্ডটা উঠে এখানে চলে যাবে, এটা হয়ে যাবে টোটোমারিজম। টোটোমারিজম হবে। এবং এই টোটোমারিজম কাকে বলে? আলফা হাইড্রোজেন ট্রান্সফার। বহুতবার করিয়েছি আগের সলিউশন ভিডিওতে, দেখে নিতে পারো, এখনো করিয়ে দিলাম, কই বাত নেই। যার কারণে প্রোডাক্টটা কেমন হলো, CH3CO CH3 হয়ে গেল আমাদের অ্যাসিটোন, যে প্রোডাক্টটা আমরা বানাতে যাচ্ছিলাম। নেক্সট অ্যাসিটোন। এবার দেখো কি বলেছে, অ্যাসিটিলিন ওপর লিনিয়ার ক্যাটালিস্ট দিলে কি হয়? অ্যাসিটিলিন ওপর লিনিয়ার ক্যাটালিস্ট দিলে কিছু না, ইথিলিন উৎপন্ন হবে, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে। তারপর যদি এজি চূর্ণ দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হবে? এজি চূর্ণ দিলে কি উৎপন্ন হবে? ইথক্সাইড উৎপন্ন হবে, ইথিলিন ইথক্সাইড, ইথিলিন ইথক্সাইড, ইপক্সাইড, ইথিলিন ইপক্সাইড। নেক্সট 8 নম্বর কি বলেছে, নির্দিষ্ট চাপে গিভস মুক্ত শক্তির মান নির্ণয় করতে। দেখো এটা প্রায় এতবার এসেছে, মানে এই টাইপের কোশ্চেন, ডেল এইচ মাইনাস টি ডেল এস। তো গিভস মুক্ত শক্তির নাম বের করো, ডেল এইচ এর মান দিয়েছে ধরো 29.3 কিলো জুল আছে। এখন কিলো জুলে তো এটাকে রাখা যাবে না, এটাকে জুলে কনভার্ট করতে হয়, তাই তো? জুলে নিয়ে যাবো আমরা, কারণ আমাদের অসুবিধা হবে, তাহলে আমরা এটা কিসে নিয়ে যাবো, জুলে নিয়ে যাবো। তো জুলে কনভার্ট করলে কি হবে তোমরা জানো, 10⁻³ দিয়ে কি করতে হবে, আমাকে গুণ করে দিতে হবে। তাহলে 2.3 কে আমাদের কি করতে হবে, 10⁻³ দিয়ে গুণ করে জুলে কনভার্ট করতে হবে, তাই কি না? এটাই ধরো বসিয়ে দিয়েছি, 2.93 ইন্টু 10⁻³ মাইনাস টেম্পারেচার কত দেখো, 298 কেলভিন, এবং ডেল এস এর মান দেওয়া আছে 104.1। এবার তোমরা জানো ডেল এইচ এর মান তোমরা বের করে নিবে, ক্যালকুলেট করো, অ্যান্সার বের করো, ঠিক আছে? এবার বলেছে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। দেখো যদি ডেল এইচ এর মান যদি নেগেটিভ আসে তাহলে স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস, আর যদি নেগেটিভ না হয়, পজিটিভ হয়, তাহলে তাহলে স্পন্টেনিয়াস অর্থাৎ অস্বতঃস্ফূর্ত হবে। আর ডেল জি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে ইকুইলিব্রিয়াম, কি হবে, ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? নেক্সট
দুটো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া উদাহরণ দাও যে সিস্টেমের বিশৃঙ্খলতা হ্রাস পায়। এক হলো ধরো 100°C উষ্ণতার নিচে স্থির চাপে জল বরফে পরিণত হবে এক। আর 2 নাম্বার হলো যদি আমরা কি করি, গরম করা চা যদি রেখে দিই তা স্বতঃস্ফূর্তভাবে আস্তে আস্তে কি হবে, ঠান্ডা হতে শুরু করবে। এটা দুটো বলে দিলাম। কোন শর্তে স্থির চাপে ΔH এর মান স্থির বিক্রিয়া তাপের ΔU এর মানের সাথে সমান হবে। হ্যাঁ দেখো, আমরা জানি ΔH ইজ ইকুয়াল টু ΔU প্লাস ΔNG আর টি, অর্থাৎ ΔNGর মান যদি কি হয় 0 হয় তখনই ΔH এবং ΔU এর মান কি হবে, সেম হবে। ধরো একটা আমরা উদাহরণ নিচ্ছি, এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে। এক্সাম্পল হিসেবে নিলাম আমরা নাইট্রোজেন এবং অক্সিজেন, দুটোই গ্যাস, উৎপন্ন হবে নাইট্রাস অক্সাইড। এবার এক্ষেত্রে যে ΔNGর মান বের করা যায়, তাহলে 2 - 1 + 1 ইজ ইকুয়াল টু 0, কারণ এখানে 2, এখানে 1, এখানে 1, তো 0। সেক্ষেত্রেই আমাদের ΔH ইজ ইকুয়াল টু ΔU সমান হচ্ছে, তাছাড়া না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে, ΔH এবং বন্ধনে থাকা রাশিটি কি নির্দেশ করে? বন্ধনে থাকা রাশিটি কি নির্দেশ করে? মহাবিশ্বের মোট এনথালপি, মোট এনট্রপির পরিবর্তন। মহাবিশ্বের মোট এনট্রপির পরিবর্তন নির্দেশ করে। নেক্সট, Ag2O 2Ag হাফ নো অক্সিজেন, তাহলে এখানে কি বলছে, কোন উষ্ণতায় মুক্ত শক্তির পরিবর্তন শূন্য হবে। ওকে, আমরা জানি ΔG ইজ ইকুয়াল টু ΔH T ΔS, তো এখানে বলে দিয়েছে মুক্ত শক্তি 0, তো ΔH মাইনাস T ΔS। তোকে বের করতে কি হবে, বের করতে হবে কোন উষ্ণতা, অর্থাৎ টেম্পারেচার বের করতে হবে, তাই তো। T ΔS ইজ ইকুয়াল টু T ΔH, তো T ইজ ইকুয়াল টু ΔH ডিভাইডেড বাই ΔS। তো ΔGর মান কত, 3056 ইন্টু 10⁻³ জুলে, জুলে কনভার্ট করে দিলাম। আর ΔS এর মান 66, তো ক্যালকুলেট করো, অ্যান্সার বেরিয়ে যাবে বস। ঠিক আছে, এটা হয়তো ক্যালকুলেট করে আমি রেখেছি। টেম্পারেচার হয়তো আমাদের বেরোবে 463.03। ওকে, নেক্সট কি বলেছে দেখো, বলছে CH3CH2OH অপেক্ষা CF3 অধিক অম্লধর্মী হয় কেন? দেখো, CH3CH2OH, যেখানে এই CH3 অর্থাৎ মিথাইল গ্রুপ তোমার প্লাস আই এফেক্ট, এরা কি করে, প্লাস আই এফেক্টের জন্য এরা কি করে, এরা OH এর যে পোলারিটি, OH বন্ধনের পোলারিটি অর্থাৎ ধ্রুবীয়তা হ্রাস করে দেয়। ঠিক আছে, বাট অপরদিকে CF3 কি করে, CF3 কি করতেছে, এরা বন্ধন ধরে ইলেকট্রনকে নিজের দিকে টানতেছে, কিসের জন্য, মাইনাস আই ইফেক্টের জন্য। যার কারণে কি হচ্ছে, OH বন্ধনের যে পোলারিটি বৃদ্ধি পাচ্ছে, আর পোলারিটি বৃদ্ধি পাওয়ার কারণে বৃদ্ধি পাওয়ার কারণে খুব সহজে H+ আয়ন বেরিয়ে যায়। আর এই যেহেতু সহজে H+ আয়ন বেরিয়ে যায়, তার জন্য এর অ্যাসিডিক পাওয়ার বেশি। ঠিক আছে, এই অ্যাসিডিক পাওয়ার বেশি। নেক্সট, এদের মধ্যে কোনটি তীব্র ক্ষারীয় ও কেন, তাই তো। দেখো চলো করা যাক। একটা দিয়েছে বেনজিনের ওপর, অর্থাৎ অ্যানিলিন দিয়ে দিয়েছে, আর একটা দিয়েছে হলো মিথাইল অ্যামিন। এখন বলেছে যে কোনটা তীব্র ক্ষারীয় হবে। তোমাদের মতে কি হওয়া উচিত বলো, তোমাদের মতে কি হওয়া উচিত যে কোনটা তীব্র ক্ষারীয় হবে? মেন কথা, আমরা যদি অ্যানিলিনের কথা দেখি না, অ্যানিলিন কি করতেছে, অ্যানিলিনের যে লোন পেয়ার, এই লোন পেয়ারটা ওরা রেজোনেন্সে পাঠিয়ে দিচ্ছে, মতলব নাইট্রোজেনের আর লোন পেয়ার থাকতে চাইতো না, নাইট্রোজেনের লোন পেয়ার তো থাকলোই না, অর্থাৎ ওরা কিসে যাচ্ছে, রেজোনেন্সে যাচ্ছে। অর্থাৎ আমরা লিখতে পারি যে নাইট্রোজেনের লোন পেয়ার টুক পার্টিসিপেট ইন দি রেজোনেন্সে টেক পার্ট করে, যার কারণে এদের ক্ষারকীয়তা কি হচ্ছে, কমে যাচ্ছে। ক্ষারকীয়তা মানে তো ক্ষারকীয়তার হলেও না রেজোনেন্সে টেক পার্ট, ক্ষারকীয়তা কি হচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে। বাট এক্ষেত্রে কি হলো, এরা তো রেজোনেন্সে টেক পার্ট করতেছে না, এর কাছে তো লোন পেয়ার থাকতেছে, যার কারণে এর বেসিসিটি অর্থাৎ ক্ষারকত্ব ধর্ম বৃদ্ধি অ্যানিলিনের থেকে। তারপর বলেছে KOH এর সাথে মিথাইল ব্রোমাইডের মানে বিক্রিয়া SN1 না SN2 হবে, মিথাইল ব্রোমাইড, তাই তো। দেখো, 3টে হাইড্রোজেন রয়েছে, এই 3টে হাইড্রোজেনের সাথে ব্রোমিন
এবং কেওএইচ অর্থাৎ মাইনাস তো ওইচ মাইনাস, এই যে নিউক্লিওফাইল কি করবে, পিছন দিক থেকে অ্যাটাক করবে, ব্রোমিনকে বের করে দেবে। জিনিসটা পরক্ষণের জন্য জিনিসটা দেখতে এমন হবে যে আমাদের নিউক্লিওফাইল অ্যাড হচ্ছে কার্বনের জীবনে এবং তার পুরনো ওয়াইফ অর্থাৎ ব্রোমিন তার লাইফ থেকে বের করে দিচ্ছে, ট্রানজিশন স্টেট বলে। ঠিক আছে, পরে স্ট্রাকচারটা কেমন হয়, পরের স্ট্রাকচারটা কি মানে এমন হয়ে যায়। কারণ কারণ নতুন বউ ছিল, ধরো ওইচ এখন পুরনো বউ অর্থাৎ বিয়ারকে বের করে দিল, নতুন বউ ওইচ আসলো, যার কারণে সংসারটা দেখতে এমন ছিল। ঠিক আছে, সুকেস আলমারি বিছানা এই সমস্ত জিনিস এদিকে ছিল, বাট নতুন বউ আসলে না আমি এদিকে রাখবো, ঠিক আছে রাখ, তো জিনিসটা এবার রেখে দিল। হয়তো 100% অফ রিটেনশন হয়, রিটেনশন অফ কনফিগারেশন হয়, 100% রিটেনশন অফ কনফিগারেশন হয়। 100% রিটেনশন অফ কনফিগারেশন কোন বিক্রিয়া হয়, SN2 তে হয়। তার মানে এটা কোন বিক্রিয়া, SN2 বিক্রিয়া। ঠিক আছে, দেখো প্রথমটা কি, ফেনল আম্লিক প্রকৃতির হয় কেন, ফেনল আম্লিক প্রকৃতির হয় কেন। ফেনলের যদি স্ট্রাকচার দেখি আমরা, জিনিসটা এমন হয়, ফেনল, এবার ফেনলে ধরো এইচ প্লাসটা বের হয়ে গেল, তারপরে যে যৌগটা পড়ে থাকতেছে সেটা কি, ফেনক্সাইড আয়ন। আর এই ফেনক্সাইড আয়ন এইচ প্লাস বের হয়ে গেছে, আর এই ফেনক্সাইড আয়ন কি করে, রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি গেইন করে দেয়। ঠিক আছে, মানে ফেনক্সাইড আয়ন ঠিক আছে, ফেনক্সাইড আয়ন কি করে, রেজোনেন্সের মাধ্যমে রেজোনেন্সের মাধ্যমে কি করে, স্টেবিলিটি গেইন করে নেয়, স্টেবিলিটি গেইন করে। আর যার কারণে ওরা এইচ প্লাস তো বের করে দিতে পারতেছে, মানে ব্যাপারটা বোঝো, ফেনল ওর এইচ প্লাসটা বের করে দিতে পারে, অর্থাৎ অ্যাসিডিক চরিত্র লাভ করতে পারে। কখন করতে পারবে, কখন করতে পারবে, যখন দেখবে যে না আমি ছেড়ে যাওয়ার পর আমাকে আমার সাথে যে ছিল সে স্টেবল থাকতেছে কিনা, তাহলে আমি আমার চরিত্র সবাইকে দেখাতে পারবো। দেখলো যে না ফিনক্সাইড আয়ন কি করতেছে, রেজোনেন্সের মধ্যে স্টেবিলিটি গেইন করছে, তাহলে সেই সুযোগ সুবিধা নিয়ে এইচ প্লাস বের করতে পারে। যার কারণে তো ফিনক্সাইড আয়ন যেহেতু স্টেবিলিটি গেইন করলো, তার জন্য ওই কি অ্যাসিডিক আকার করলো না। এবার CCl2 ইলেকট্রোফাইল বলার কারণ কি, দেখো সি লোন পেয়ার CCl2, তাই তো। এখানে কার্বনের দেখো যদি আমি হাত অঙ্কন করি, কার্বনের দুটো হাত, দেখে এখানে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, অর্থাৎ কার্বনের এখনো পর্যন্ত অষ্টক পূর্তি হয়নি, হয়েছে কি, অষ্টক পূর্তি হয়নি, অর্থাৎ 8টা ইলেকট্রন চাই সবার, প্রত্যেকটা ইলেকট্রন মানে প্রত্যেকটা পরমাণু বাইরের কক্ষে 8টা ইলেকট্রন চাই, অষ্টক পূর্তি হয়নি। এই অষ্টক পূর্তি না হওয়ার কারণেই ওরা কি সমাজে কি চরিত্র দেখায়, হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ করার চরিত্র, মানে ইলেকট্রন গ্রহণ করার তথা ইলেকট্রোফাইলের চরিত্র প্রদর্শন করে। ওকে, লাস্ট কোয়েশ্চেন আমাদের বলেছে এই প্রত্যেকটি যোগের মধ্যে ক্যাটায়ন আর কি কি বলেছে, সাজাতে বলেছে, তাই তো, স্থায়িত্বের ক্রম অনুসারে। কই বাত নেই, এই প্রোডাক্টটা যে লক্ষ্য করো, এখানে রয়েছে 3 9 9টা আলফা হাইড্রোজেন। ঠিক আছে, এখানে দেখো 6 আলফা হাইড্রোজেন, এখানে 3টে আলফা হাইড্রোজেন। তার জন্য স্টেবিলিটি কার বেশি, প্রথম যৌগটার, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়টা। ঠিক আছে, তো সমাপ্ত হচ্ছে আমাদের এখানে সলিউশনটা। আশা করি যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, জানিও কোনটা অসুবিধা হচ্ছে, আমি করে দেবো। আর তোমার বন্ধুদের মধ্যে আবার এটা শেয়ার করে দিও ভাই। ঠিক আছে, তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যাঁ, ডু সাবস্ক্রাইব।